গত কয়েক ঘন্টা ধরে পুরো সোশ্যাল মিডিয়া এবং মূলধারা নিউজ পোর্টালগুলোতে একটি খবর রীতিমতো ঝড় তুলেছে। হেডলাইনগুলো এমনভাবে ছড়ানো হচ্ছে যেন বিরোধী দলীয় এক শীর্ষ নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মস্ত বড় এক রাষ্ট্রীয় পাপ করে ফেলেছেন। বলা হচ্ছে তিনি নাকি ক্ষমতার অপব্যবহার করে নিজের একজন উপদেষ্টাকে সরাসরি মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন। খবরটি শোনার পর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে এমনকি আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, সত্যি কি তাই? সত্যি কি জামায়াত আমির নিজের লোককে মন্ত্রী বানাতে এমন কাজ করেছেন? আজকের এই ভিডিওতে আমরা এই ভাইরাল হওয়া খবরের পেছনের আসল সত্যটি একেবারে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখাবো কিভাবে একটি নিখুঁত জালিয়াতি এবং ভয়ঙ্কর এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়েছে একটি বৃহৎ দলকে। শুরুতে একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করা দরকার, যে ইস্যু নিয়ে আজ এত মাতামাতি, এত আলোচনা সমালোচনা, সেটি কিন্তু আজকের বা গতকালের কোনো ঘটনা নয়। এটি প্রায় 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত বিষয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের দেয়া সাম্প্রতিক এক সুস্পষ্ট বিবৃতি থেকে এই পুরো জালিয়াতির বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। 2 সপ্তাহ আগেই দলের ভেতর ঘটা এক চরম প্রতারণার নিষ্পত্তি করেছিল জামায়াত, কিন্তু সেই পুরনো কাসুন্দি হঠাৎ আজ কেন ঘাঁটা হচ্ছে? কে বা কারা এর পেছনে কলকাঠি নাড়ছে? সেই থ্রিলার গল্পের মতো রাজনৈতিক ষড়যন্ত্রের কাহিনীটাই আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসল ঘটনা বুঝতে হলে আমাদের চিনতে হবে এই নাটকের মূল খলনায়ককে। এই বিতর্কিত ব্যক্তির নাম ডক্টর মাহমুদুল হাসান। তিনি ছিলেন মূলত জামায়াত আমিরের একজন বেতনভুক্ত উপদেষ্টা। কিছুদিন আগে এই ডক্টর মাহমুদুল হাসান জামায়াত আমিরকে জানান যে তিনি ব্যক্তিগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি খুঁজতে চান। আমির স্বাভাবিকভাবেই তাকে মৌখিক সম্মতি দিয়ে বলেন, ঠিক আছে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি দেখতে পারেন, তবে শর্ত ছিল এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যক্তিগত যোগ্যতা বিবেচিত হবে। এর সাথে জামায়াতের কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না এবং আমিরের দলীয় প্যাডে কোনো ধরনের সুপারিশও করা যাবে না। আমিরের কাছ থেকে শুধু মৌখিক সম্মতি পাওয়ার পর এই ডক্টর মাহমুদুল হাসান যা করলেন তা রীতিমতো এক ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স। তিনি সরাসরি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জামায়াত আমিরের নামে একটি ভুয়া চিঠি পাঠান। অত্যন্ত সুকৌশলে একটি নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করে চিঠির আসল বিষয়বস্তু আমিরের কাছ থেকে সম্পূর্ণ গোপনে রাখা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চিঠিতে তিনি নিজের জন্য একেবারে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করে বসেন, যে বিষয়ে জামায়াত আমিরের বিন্দুমাত্র কোনো সম্মতি বা ধারণাই ছিল না। সোজা কথায় বলতে গেলে তিনি আমিরের সই নকল করে বা চরম প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে মন্ত্রী বানানোর এক ভুয়া চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। কিন্তু বাংলায় একটি প্রবাদ আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। পুরো জালিয়াতি এবং প্রতারণার বিষয়টি যখন জামায়াতের হাইকমান্ডে নজরে আসে তখন তাদের টনক নড়ে। তারা বুঝতে পারেন যে এই লোক শুধু লোভী নন, বরং তার পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে। জালিয়াতি ধরা পড়ার সাথে সাথেই আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে অভিযুক্ত ডক্টর মাহমুদুল হাসানকে চরম অবমাননাকরভাবে তার দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে অব্যাহতি দেওয়া হয়। শুধু তাই নয়, জামায়াতের পক্ষ থেকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবকে ফোন করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে ওই ভুয়া চিঠির সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ একটি জালিয়াতি। এরপর ওই প্রতারককে বাদ দিয়ে ঢাকা 14 আসনের সংসদ সদস্য এবং শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য পুত্র তরুণ রাজনীতিক ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাহলে আপনাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, 2 সপ্তাহ আগের একটি মীমাংসিত জালিয়াতির ঘটনা হঠাৎ করে গতকাল বা আজ কেন ভাইরাল করা হলো? ঠিক এখানেই লুকিয়ে আছে সেই ডিপ স্টেট বা গোপন রাষ্ট্রযন্ত্রের আসল ষড়যন্ত্র। জামায়াতের শীর্ষ পর্যায়ের অনেকেই এখন মনে করছেন এই মাহমুদুল হাসান শুধু একজন প্রতারকই নন, তিনি মূলত পতিত হাসিনা সরকারের একজন সুকৌশলী এজেন্ট। তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামায়াতের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল দলকে ভেতর থেকে বিতর্কিত করার জন্য। যখন এই এজেন্টকে তার জালিয়াতির কারণে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো এবং তার জায়গায় ব্যারিস্টার আরমানকে দায়িত্ব দেওয়া হলো, তখন সেই পরাজিত শক্তি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে।
অত্যন্ত সুকৌশলে ভারতপন্থী কিছু টিভি চ্যানেল এবং মিডিয়াকে ব্যবহার করে 2 সপ্তাহ আগের সেই ভুয়া চিঠির খবরটি এমনভাবে প্রচার করা হলো যেন জামায়াত আমির নিজেই ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করেছেন। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, একদিকে জামায়াত আমিরকে দেশবাসীর সামনে হেয় প্রতিপন্ন করা, আর অন্যদিকে নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে নোংরা অপপ্রচার চালানো। মিডিয়াগুলো এমনভাবে প্রচার শুরু করলো যেন আরমান কখনো ঘুমই হননি, বরং পুরো বিষয়টি একটি নাটক। তবে এই পুরো ষড়যন্ত্রের পেছনে জামায়াত ইসলামীরও যে একটা চরম কাঠামোগত ব্যর্থতা রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। সাধারণ মানুষের মনে আজ একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জামায়াত ইসলামী সারা দেশে এত মেধাবী, দক্ষ এবং সুশৃঙ্খল লোকদের দল বলে পরিচিত সেই দলের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমানের দপ্তর থেকে এমন একটি জালিয়াতি চিঠি কিভাবে পাশ হলো? এমন একজন চিহ্নিত বাটপার বা প্রতারক যাকে অনেকেই পতিত সরকারের এজেন্ট বলছেন, সে কিভাবে এত বড় একটি দলের আমিরের উপদেষ্টা পদে নিয়োগ পেল? এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে দলের ভেতরের এক ভয়ঙ্কর সিন্ডিকেটের কথা। এই সিন্ডিকেটই মূলত ডক্টর শফিকুর রহমানকে বুঝিয়েছিল যে মাহমুদুল হাসান বিদেশিদের সাথে খুব ভালো লিয়াজু বা যোগাযোগ মেনটেন করতে পারেন। শুধু এই বিদেশিদের ম্যানেজ করার গুণের কারণেই একজন প্রতারককে এত বড় ও স্পর্শকাতর পদে বসানো হয়েছিল। যখন তাকে নিয়োগ দেওয়া হয় তখন দলের শীর্ষ পর্যায়ের অনেকেই তার অতীত ব্যাকগ্রাউন্ড নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাকে বাদ দেওয়ার জন্য বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই অদৃশ্য সিন্ডিকেটের কারণে তাকে তখন বাদ দেওয়া হয়নি। আর শেষমেশ একজন বাটপারকে কোনো যাচাই বাছাই ছাড়া এত বড় অ্যাক্সেস দেওয়ার চরম রাজনৈতিক মূল্যই আজ পুরো দল এবং জামায়াত আমিরকে চোকাতে হচ্ছে। দ্বিতীয় যে ব্যর্থতাটি সবচেয়ে বেশি চোখে পড়ছে তা হলো দলের প্রচার বিভাগের ধীরগতি। 2 সপ্তাহ আগে যখন ঘটনাটি ঘটল এবং প্রতারককে বহিষ্কার করা হলো, তখন কেন জামায়াতের মিডিয়া উইং থেকে দেশবাসীকে তা মূলধারার মিডিয়াকে সত্যটা জানানো হলো না? তারা যদি সেদিনই এই জালিয়াতির কথা জনসম্মুখে প্রকাশ করে দিতেন তাহলে আজ ষড়যন্ত্রকারীরা এই ভুয়া চিঠি নিয়ে এত বড় প্রোপাগান্ডা ছড়ানোর বিন্দুমাত্র সুযোগ পেত না। আধুনিক যুগের এই ধূর্ত রাজনীতির মাঠে মুরব্বিয়ানা বা অন্ধবিশ্বাস নিয়ে যে চলা যায় না, এই ঘটনাটি জামায়াত ইসলামীর জন্য তার সবচেয়ে বড় শিক্ষণীয় প্রমাণ। দলের ভেতর ঘাপটি মেরে থাকা এজেন্টদের ফিল্টার করতে না পারা এবং মিডিয়া পলিসিতে এমন ধীরগতি তাদের এক বড় সাংগঠনিক দুর্বলতা হিসেবেই জাতির সামনে প্রকাশ পেয়েছে। দর্শক, একটি ভুয়া চিঠি এবং তার পেছনের এত বড় রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আপনাদের নিজস্ব বিশ্লেষণ কি? জামায়াত কি পারবে তাদের ভেতরের এই অদৃশ্য সিন্ডিকেট ভাঙতে এবং এমন দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে মনে করিয়ে দিচ্ছি, খবরের পেছনের আসল খবর এবং এমন সহজ সরল বিশ্লেষণের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।